মুখ্যমন্ত্রী সহ 6 মন্ত্রী শপথ নিয়েছিলেন 9 মে। তারপর 9 করে কেটে গেছে 17 দিন। এই সময়কালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেট গতিতে সরকার চালাচ্ছেন। কিন্তু একটা রাজ্যের মন্ত্রিসভা তো 6 জনের হতে পারে না। তবে কেন মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে না? কোথাও কি জট তৈরি হলো? একটা জল্পনা কিন্তু রয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার সম্প্রসারণ হলে বড় মুখ কারা আসবেন সেটা নিয়েও একটা কৌতূহল বিজেপির অন্দরে শুধু নয়, বাংলার মানুষের মধ্যেও রয়েছে। দ্য ওয়াল এক্সক্লুসিভ খবর দেবে আপনাদের। আমি কথা বলবো দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। তা 17 দিন কেটে গেছে, 6 জনের মন্ত্রিসভা চলছে, এখনও কেন নতুন মন্ত্রী নেই? নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ কেন হচ্ছে না? এটা একটা জল্পনা চলছে। কোথাও কি জট তৈরি হলো বা কি? তো রাজ্যের মানুষ জানতে চাইছে কেন এটা কোথায় থমকে আছে। যখনই কিছু জিনিস থমকে থাকে না, তখন মানুষের নানা রকম সন্দেহ তৈরি হয়। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে এই গোটা বিষয়টা নিয়ে কোনো রহস্য নেই। আচ্ছা, কোনো রহস্য নেই, কোনো এটা নিয়ে জটিলতা নেই, কোনো এটা নিয়ে জট নেই। ঘটনা হয়েছে যে পশ্চিমবঙ্গে 207টি প্রথমে, তারপরে বেড়ে 208টি আসনে জিতেছে বিজেপি। এবং এখানে তুমি দেখো যে কারোর প্রশাসনিক অভিজ্ঞতা, মানে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রবীণ নেতা তাপস রায়, এরা দুজন ছাড়া, এবং সজল ঘোষ যিনি কলকাতা পৌরসভার কাউন্সিলর, এরা ছাড়া বৃহৎ অর্থে মানে কারোরই কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই। পুরসভা পঞ্চায়েতেও যে বোর্ড চালানো এরকম অভিজ্ঞতা নেই। তার ফলে কাকে বাদ দিয়ে কাকে নেবে, এটা একটা ব্যাপার আছে। তো সেইখানে 9 তারিখেই যদি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ করাতে হতো, তাহলে একটা তাড়াহুড়োতে ভুল হওয়ার জায়গা ছিল। তো সেই কারণে তাড়াহুড়োটা করেনি। গভর্নমেন্টের প্রায়োরিটি ছিল, যেহেতু মোস্টলি সবাই ফার্স্ট টাইমার এমএলএ, প্রথমবার এমএলএ হয়েছে মোস্টলি সবাই, কয়েকজনকে বাদ দিয়ে, তারপরে তাদের মন্ত্রী করে তারা যে প্রথমেই এসে কিছু করে ফেলতে পারবেন এরকম নয়। তাহলে প্রথমে একটা ছোট মন্ত্রিসভা তৈরি করে যে বার্তাগুলো বিজেপি ভোটের আগে দিয়েছিল, ইস্তাহারে লিখেছিল, সেই মেসেজিংটা ওয়াজ ভেরি মানে ইম্পর্টেন্ট। সেইখানে তুমি দেখো যে গত 2 সপ্তাহ ধরে লাগাতার সেটারই কাজ চলেছে। রূপায়ণের একটা প্রথমে বলা হয়েছে যে ইনিশিয়ালি স্বাস্থ্যসাথী কন্টিনিউ করবে, আয়ুষ্মান ভারত চালু হবে, তার ডেটটা জানিয়ে দেওয়া হবে। তারপরে বলা হলো 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। তারপরে তার মাঝখানে কাউকে কিছু না জানিয়ে পঞ্চায়েত দপ্তরের সচিব তিনি সব জেলাশাসকদের বললেন যে 100 দিনের কাজের KYC কমপ্লিট করুন। তারপরে বলা হলো যে ভিবি রামজি এই প্রকল্পটা শুরু হবে, যেটা 100 দিনের কাজে নতুন না, এটা শুরু হবে। তার সঙ্গে সঙ্গে ল অ্যান্ড অর্ডার নিয়ে একটা স্টার্ন মেসেজিং হলো। এবং ঘটনাচক্রের পাকসার কাছে একটি ঘটনা ঘটে গেল, তারপরের দিনই সেই ঘটনাটির সুযোগ নিয়ে ফুললি ইউটিলাইজিং দ্যাট অপরচুনিটি মুখ্যমন্ত্রী পাকসার কাছের 7 পয়েন্ট ক্রসিংয়ে গিয়ে তার একটা বার্তা দিলেন। তারপরে কি হলো যে হাসপাতালে চলে গেলেন, হাসপাতালগুলো পরিচ্ছন্নতা রাখার একটা কাজ হলো। তারপরে উনি দিল্লি চলে গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ফিরে এলেন। এবং এসেই আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হলো এবং তার ঘোষণা হলো। তো লাগাতার রোজ কিছু না কিছু চলছে। আজও প্রশাসনিক বৈঠক ছিল, সরি, এর আগে হাওড়া প্রশাসনিক বৈঠক ছিল। তো এই যে জায়গাগুলোতে একটা নীতির পরিবেশ ছিল, সেই জায়গাগুলোতে ইনিশিয়ালি একটা জার্ক, ইনিশিয়ালি একটা মেসেজিং, ইনিশিয়ালি গভর্নমেন্টের সঙ্গে মানুষের একটা কনফিডেন্স বিল্ডিং এর মেজার ওয়াজ ভেরি নেসেসারি, যেটা উনি এই গত 2 সপ্তাহে করেছেন, হয়ে গেছে। এবার মন্ত্রিসভার যে বাকি সম্প্রসারণের বিষয়টি বকেয়া, খুব যদি ভুল না করি তাহলে আজকালের মধ্যে মন্ত্রিসভার যে নতুন কারা মন্ত্রী হবেন সেই লিস্ট ফাইনালাইজ হয়ে গেছে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে তাকে একটা অনুমোদন দেওয়া বা কিছু দেখে নেওয়া, সেই প্রসেসটা আজকালের মধ্যে হবে। তারপরে এ সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহে একদম গোড়ায় মন্ত্রিসভার সম্প্রসারণটা হয়ে যাবে, শপথ গ্রহণটা হয়ে যাবে। শপথ গ্রহণ হয়ে যাওয়ার পরে তারপরে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, এবং পোর্টফোলিও ডিস্ট্রিবিউশনটাও আমার মনে হয় ঠিক হয়ে গেছে। শপথ গ্রহণের পরে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো এইটাই মোটামুটি একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার ভেতরে কোনো জট নেই। কেন জট নেই, এবার তোমার একটা প্রশ্ন নিশ্চয়ই।
হ্যাঁ, কেন জট নেই বলতে দেখো, একটা প্রশাসনিক একটা অভিজ্ঞতার কথা তুমি বলছো, নতুন এমএলএ, যেটা 2011-তে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও হয়েছিল। প্রশাসনিক অভিজ্ঞতা তার অভাব এবং একটা ধীরে চলনীতি প্রথম থেকে, ধীরে 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 ধীরে, এবং প্রথমে এই যে শুভেন্দু অধিকারী আস্তে 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 বেশ কিছু খুব নেসেসিটি ছিল কয়েকটা জিনিস বার্তা পৌঁছে দেওয়া, সেই কাজগুলো করে দেখানো, সেটা করছেন। ফলে তুমি বললে যে এখন এর মধ্যে কোনো জটিলতা নেই, নেই তো। শুধুই কি জটিলতা নেই? না, নেই জটিলতা, কোনো জটিলতা নেই। কেন নেই সেটা বুঝতে হবে। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 বছর হলো তিনি বিজেপিতে রয়েছেন। 5 বছরে তিনি বিজেপির মধ্যে এবং রাজ্য স্তরে রাজনৈতিকভাবে একটা প্রভাব বিস্তার করেছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে হারিয়েছে, পরাস্ত করেছেন। 2026 সালে ভবানীপুরে ফের পরাস্ত করেছেন এবং ডায়মন্ড হারবার সোকল্ড মডেল, সেটাকেও মোটামুটি একটা বিধ্বস্ত তছনছ করে দিয়েছেন। তো এই পলিটিক্যালি এই যে তার যাত্রা, সেটা তার বিজেপির মধ্যে, বিজেপি যখন বলছি তখন বলতে চাইছি যে আরএসএস, সংঘ পরিবার, বিজেপির ওল্ড গার্ডস, বিজেপির পুরনো নেতা, বিজেপির সমর্থক, তাদের মধ্যে তার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। নিরঙ্কুশ সেটা। এবং এইবার যে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত 14 দিনে যা করেছেন, তাতে সাধারণ মানুষের মধ্যেও যে একটা ফিল গুড দেখছি। কারণ এখানেও এটা বলার জরুরি যে একটা সরকার যখন প্রথম ক্ষমতায় এসছে, 6 মাসের আগে তার খুব বেশি সমালোচনা করার জায়গা থাকে না, আনটিল আনলেস খুব বড় কিছু ভুল করে ফেলল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভবানীপুরে গিয়ে থানায় গিয়ে দুজন দুষ্কৃতীকে ছাড়িয়ে না নিয়ে আসতেন, তাহলে সমালোচনা করা হতো না। তো এরকম বলছি যে এরকম কোনো কেউ যদি এরকম মহাভুল না করে, তাহলে সাধারণ মানুষও প্রথম 6 মাস অপেক্ষা করে থাকে দেখার জন্য যে সরকারের অভিপ্রায়টা কি, একটা সময় দেয় অভিপ্রায়টুকুনি বোঝার। কারণ সাধারণ মানুষও বোঝে যে ওভারনাইট কিছু করা যায় না, কিন্তু গভর্নমেন্টের ইন্টেনশনটা প্রথম দিন থেকেই বোঝা যায়। মর্নিং শোজ দ্য ডে। তো এই যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী, তিনি পার্টির মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, আরএসএস এর মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, আরএসএস এর নেতারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, পার্টির নেতারা রাখেন। কিন্তু এটা তো তৃণমূল নয়, ফলে এখানে মন্ত্রিসভার সম্প্রসারণেও ডেফিনেটলি মুখ্যমন্ত্রীর একটা বড় মত থাকবে, কিন্তু পার্টির মতটাকে নিয়ে একটা সমন্বয় করে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমেই, বৃহত্তর সর্বসম্মতির মাধ্যমেই মন্ত্রিসভার সম্প্রসারণটি হবে। এইখানে তিনি বললাম না যে এখানে নিশ্চয়ই তার মতের প্রাধান্য থাকবে, তার একটা মতামত, কিন্তু পার্টির বক্তব্য থাকবে, করে একটা সামগ্রিকভাবে সমন্বয় করেই হচ্ছে। যে কারণে দেরি হচ্ছে সেটা হচ্ছে যে ধরো কিছু জেলা আছে যেখানে বিজেপির যে নেতারা, তারা মোটামুটি ভাবে প্রায় সমপর্যায়, সমতুল। আজকে যদি এখানে 5 জন থাকে, 5 জনের যোগ্যতা মানে বলতে চাইছি রাজনৈতিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার কথা আমি বলছি না। শিক্ষাগত যোগ্যতাও মন্ত্রিসভার সম্প্রসারণের ক্ষেত্রে বা মন্ত্রিসভা তৈরির ক্ষেত্রে একটা রোল প্লে করে, অনেক সময় করে, কিন্তু পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, বয়স, রাজনীতিতে সিনিয়রিটি, তুমি যদি দেখো প্রচুর জেলা আছে, অনেক জেলা যেখানে মোটামুটি ভাবে যারা জিতেছেন তারা প্রায় সমকক্ষ, মানে 19-20। এবার এখানে হয়তো 2জন বা 3 জনই মন্ত্রী হবেন, কাকে মন্ত্রী করা হয় প্রতিনিধিত্ব, সেই সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ হচ্ছে যে যখন সবাই প্রায় একই রকম, তখন একজনকে করলে আরেকজনের অভিমান হয়, খারাপ লাগা থাকে। তো সেইখানে খুব স্পর্শকাতরতার সঙ্গেই বাছাই করতে হয়। তো বিজেপির এবারে যে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, সেখানে প্রতিটা জেলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে। যেমন ধরো কলকাতা চোখ বুঝেই বলা যায় যে কলকাতার তো 2জন বড় মন্ত্রী কলকাতা পেয়ে গেল। এক, মুখ্যমন্ত্রী নিজেই ভবানীপুর, কারণ তিনি নন্দীগ্রাম ছেড়ে দিয়েছেন। আর 2 হচ্ছে অবধারিতভাবে তাপস রায় মন্ত্রী হবেন। তো কলকাতা যে জেলা, 2জন সিনিয়র মিনিস্টারকে তো পেয়েই যাচ্ছে। জেলার ক্ষেত্রে এই যে তোমার জেলার ক্ষেত্রে ধরো তুমি এবার পূর্ব মেদিনীপুরে এখন আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনটা ছেড়ে দেওয়ার পরে, তাহলে তো ওখানে পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী তুমি কি বলতে পারবে না? তাহলে পূর্ব মেদিনীপুর থেকে তোমাকে রাখতে হবে। তুমি বলো একটা নাম।
অশোক ডিন্ডা হতে পারেন হয়তো, নাকি? হ্যাঁ, এটা তুমি এরা বলে দিয়েছো, কারণ হচ্ছে পরিচিত মুখ এবং ময়নার প্রাক্তন বিধায়ক, কিন্তু এবং ক্রিকেট খেলতেন বলে তুমি বলে দিয়েছো পট করে। আমি স্পোর্টস বলিনি এখন। কিন্তু কথাটা হচ্ছে যে আচ্ছা, তো আমি তাহলে পশ্চিম মেদিনীপুরে চলে আসি। হ্যাঁ, নাম বলো তুমি। না, তুমি আমাকে বলো যে আমি বরং তোমাকে একটা প্রশ্ন করি, যেটা এই যে জল্পনা যেটার মধ্যে আমরা ঢুকে গেলাম, সাধারণ মানুষের মধ্যে জল্পনা, তুমি আমাকে আগে বলো হেভিওয়েট কারা হতে পারেন মন্ত্রী? না, হেভিওয়েটের মধ্যে তো দেখো কি মুখ আসতে পারে। বিজেপি যারা হেভিওয়েট, তো তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছেন। আমি তাপস রায়ের কথা বললাম, স্বপন দাশগুপ্ত তিনি যেভাবে বিকাশ ভবনে যাচ্ছেন, তিনি শিক্ষামন্ত্রী হবেন। এটাও হতে পারে যে বাম জমানায় যেরকম ভাবে শিক্ষা দপ্তর একাধিক দপ্তরে ভাগ করা ছিল, উচ্চ শিক্ষা দপ্তর আলাদা, প্রাথমিক শিক্ষা দপ্তর, দপ্তর আলাদা, এরকম করে এরকম একাধিক হতে পারে। সেক্ষেত্রে হতে পারে যে ডক্টর শঙ্কর ঘোষ, তাকে প্রতিমন্ত্রী করা বা তাকে একটা মন্ত্রী একটা দপ্তরে দায়িত্ব দেওয়া, ফলে ভাগ করে দেওয়া হতে পারে। আমরা ভুল না করলে যে শারদত্ত মুখোপাধ্যায় বিধাননগরের যিনি বিধায়ক হয়েছেন, তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হতে পারে। তো এইরকম প্রমিনেন্ট ফেস তো আমরা জানি, আমরা তো দেখতেই পাচ্ছি এরকম বেশ কিছু নাম আমরা তুলে আনলাম। ঠিক আছে, ধরো আজকে যদি বীরভূম থেকে দুধকুমার মণ্ডল হন বা জগন্নাথ চট্টোপাধ্যায় হন, ঠিক আছে, তো সেটা একটা ব্যাপার আছে। তো এইরকম করে করে যে তারপরে বিজেপির কিছু পুরনো মুখ, এইসব কিছু কনসিডারেশনে মন্ত্রী করা হবে। কিন্তু তোমাকে আমি যেটা বলতে চাইছিলাম, তুমি আমাকে অন্যদিকে চালিত করে দিলে। সেটা হচ্ছে যে তুমি যদি খুঁজতে যাও যে অনেক জেলাতে যে তুমি নাম বলতে পারবে না, এটাতে তার অন্যায় নেই। না, সত্যি তুমি আমায় যে বলছিলে পশ্চিম মেদিনীপুর, দেখো দিলীপ ঘোষের নামটাই আমার প্রথম মনে আসলো স্পন্টেনিয়াসলি। তারপর দিলীপ ঘোষ তো মন্ত্রী হয়ে গেছে, তাহলে বাকি? হ্যাঁ, বাকি তার মধ্যে কতগুলো আসন, আরো একজন তো হবে, সাথে সাথে যে স্ট্রাইক করবে যে এই নামটা, আরো একজন বা দুজন হবেন, অত বড় জেলা হবেন। তো যেমন দাঁতনের যিনি বিধায়ক হয়েছেন, আমি নামটা বলতে পারবো না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তার সঙ্গে সংঘ পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। আচ্ছা, তো তিনি যদি হন, আমি জানি না হবেন কিনা, আমি বলতে চাইছি যে তোমার তো নাম অচেনা বা মানুষ দুনিয়াকে যিনি হারিয়েছেন। ধরো আজকে যিনি স্পিকার হয়েছেন, কেউ কি আগে থেকে আগে কেউ লিখতে পেরেছিল না, বলতে পেরেছিল? তার কারণ হচ্ছে যে তিনি তার জেলার রাজনীতিতে পরিচিত মুখ হলেও কলকাতায় বসে তাকে চেনা যাবে না। তো এইটা তোমার ক্ষেত্রে যেমন একটা অসুবিধে যে নাম বলতে পারছো না, পার্টির ক্ষেত্রেও প্রবলেম যে পার্টি ওখান থেকে কাকে করবে, এবং সেখানে কাস্ট ইকুয়েশন আছে। সেখানে তিনি বিজেপিতে কতদিন ধরে আছেন, ধরো যারা ফার্স্ট টাইম এমপি হয়েছিলেন 2001 সালে, 2021 সালে, তাদের অনেকেরই এবার সম্ভাবনা বেশি থাকবে, তার কারণ তাদের সিনিয়রিটি বেশি, তারা সেকেন্ড টাইম এমএলএ হচ্ছেন, এগিয়ে আছে কিছুটা, তারা সেকেন্ড টাইম এমএলএ হচ্ছেন, তো তারা কিছুটা এগিয়ে থাকবেন। তো এইরকম ভাবে যে বাছাই হচ্ছে, কিন্তু এটাতে কোনো জট নেই। আচ্ছা দেখো, আমি জটিলতা নেই, জটিলতা ওইটাই যে কাকে করবো, আর কোনো জটিলতা নেই। এই প্রতিনিধিত্বটা কি হবে আর কি, মানে কি অনুপাতে হবে, জাতপাতের বেসিসে, বা তুমি যেটা বললে যে বিজেপির পুরনো কর্মী, নতুন কর্মী, সংঘের সঙ্গে কানেকশন, এইগুলো অনেক কিছু এক্ষেত্রে একটা নির্ণায়ক। আমার যেটা ব্যক্তিগত মত সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্টিকে অনেকটা স্পেস দেবেন। আচ্ছা, পার্টিকে অনেকটা স্পেস দেবেন, যে পার্টির ডিসাইড করে যে ওপিনিয়নটা এখানে মন্ত্রিসভা, তার নিজেরটা, মানে তার নিজের কিছু মত থাকবে, পার্টিকে তিনি যথেষ্ট স্পেস দেবেন যে কাকে কাকে মন্ত্রী করা হবে, সেটা পার্টির থেকে বা আরএসএস এর থেকে, সেটা উনি স্পেস দেবেন। তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর তার নিজেকে প্রমাণের একটা জায়গা আছে, আর কালেকটিভলি তিনি জানেন যে যিনি মন্ত্রী হন না কেন তাকে দিয়ে তিনি করিয়ে নেবেন। কারণ অনেকেই তো ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার হলেও তো তাদের অনেকের প্রশাসনিক অভিজ্ঞতা নেই, তারা হয়তো অ্যাসেম্বলি কভার করেছেন, মানে অ্যাসেম্বলি অ্যাটেন্ড করেছেন বা আন্দোলনে ছিলেন, কিন্তু তারা প্রশাসনিক কি অভিজ্ঞতা ছিল নেই। তোমার কি মনে হয় যে শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা গত 5 বছর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তার হাত ধরে যারা বিধানসভার ভেতরে আন্দোলন করেছেন সময় টানা, বা নতুন মুখ প্রচুর আছেন যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, কখনো তৃণমূলে ছিলেন বা বিজেপিতে আসার পরেও তাদের নিয়ে শুভেন্দু তো একটা সামগ্রিকভাবে জেলায় জেলায় গিয়ে একটা রাজনৈতিক আন্দোলন চালিয়ে গেছেন, সেখানে শুভেন্দু অধিকারীর কাছের মানুষ, বিজেপিতে এরকমভাবে হয়তো হয় না, কাছের যারা, তারা কোথাও কি প্রায়োরিটি পেতে পারেন? শুভেন্দু চান কি না চান? দেখো, এই যে
2021 সালে বিজেপি ৭৭টি আসনে জেতার পর মোটামুটিভাবে কয়েকজন তো বেরিয়ে যান, তৃণমূলে চলে যান, বাকি যারা তৃণমূলে ছিলেন মোরললেস প্রত্যেকের সঙ্গেই মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক। ধরো উত্তরবঙ্গে মিহির গোস্বামী, কিন্তু সেকেন্ড টাইম বিজেপির এমএলএ হচ্ছেন, তা তারও তো একটা গুরুত্ব থাকবেই, তাই না? তো এরকম সেকেন্ড টাইম যারা হচ্ছেন তাদের কিছু গুরুত্ব থাকবে, ফার্স্ট টাইমার কিছু আসবেন, এরকম ভাবে হবে। শিক্ষা দপ্তর তো খুব ইম্পর্টেন্ট, এবং এটা বলা হয় সে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক হোক বা রাজ্যগুলোতে বিজেপি শাসিত, আরএসএস এর একটা বড় রোল থাকে শিক্ষাতে, খুব পলিসিগত জায়গা থেকে আরএসএস এর একটা বড় রোল স্বপন থাকে। দাশগুপ্ত হবেন তো শিক্ষামন্ত্রী, আচ্ছা, এবং দেখা যাক যে তিনি নিশ্চয়ই তার যে পড়াশুনো, তার যে এক্সপোজার, সেই অনুযায়ী তিনি যদি আজকে সত্যি উচ্চশিক্ষা দপ্তরের একটা সংস্কারের কাজে ব্রতী হন, তিনি যদি ইনস্টিটিউট তৈরির কথা ভাবেন, মানে ধরো একটা সময় যখন কলকাতায় সামগ্রিকভাবে কলকাতায় পড়াশোনার তো একটা নাম ছিল, কিন্তু এক একটা ইনস্টিটিউটেরও তো নাম ছিল, ধরো প্রেসিডেন্সি কলেজ, ধরো সেন্ট জেভিয়ার্স কলেজ, একদম লেডি ব্রেমন, তো এরকম তো ইনস্টিটিউট তো তৈরি হয়েছিল। তো আজকে যদি দেখার যে এরকম ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট তৈরি করার ব্যাপারে উচ্চশিক্ষা ক্ষেত্রে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন, কারণ তুমি দেখো যে সর্বভারতীয় স্তরেও ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটেরই নাম হচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটকে যখন তৈরি করার ওপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। ধরো হরিয়ানা ওপি জিন্দাল ইউনিভার্সিটি বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু তাকে তৈরি করা নিয়ে একটা এমনটা ভালো একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, ঠিকই। তবে সেরকম সেই ভাবনাটা তার মধ্যে আছে কিনা সেটা দেখা যাবে, যে তিনি এরকম ইনস্টিটিউট তৈরি করার কাজে কি করছেন, বা উচ্চশিক্ষা এখানে সাধারণ ছাত্রছাত্রীদের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ করছেন, সেটা দেখতে হবে যে কি করছেন। মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র বা পুলিশটা থাকবে এটা ধরেই নেওয়া যায়, তার বাইরে বড় দপ্তর আমি বলতে পারবো না, স্পেকুলেটিভ হয়ে যাবে, স্পেকুলেশনে কোনো জায়গা নেই, কিন্তু যতদূর জানি যে মুখ্যমন্ত্রীর হাতে 4টি দপ্তর থাকা উচিত, থাকবে। আচ্ছা, তার মধ্যে তো স্বরাষ্ট্র বা পুলিশ থাকবেই। আর একটা জিনিস সম্রাট তুমি জেনো, সেটা হচ্ছে যে 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠনের পর থেকেই, যেটা একটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেও এবং কেন্দ্রের সরকার তো বটেই, একটা ট্রেন্ড কাজ করে, সেখানে হচ্ছে সেই ট্রেন্ডটা পরবর্তীকালে অন্যান্য পার্টির ক্ষেত্রেও কিন্তু মানে সেইটা চালিয়ে যায়, ঠিক আছে? সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সচিবালয়, যেমন প্রধানমন্ত্রী সচিবালয় থেকে অনেকটা কাজ হয় নীতিগত, মুখ্যমন্ত্রী সচিবালয় ইম্পর্টেন্ট হয়ে যায়, আর সেখানে সচিবদের ভূমিকা বড় হয়ে যায়, প্রিন্সিপাল সেক্রেটারি। তো এখানে যেহেতু অধিকাংশ বিধায়কের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই, তার ফলে এখানে কিন্তু সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারিদের ভূমিকা অনন্য হয়ে উঠবে, তারা এই পুরো অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় ব্যাকবোন হয়ে কাজ করবে। বেশ, ঠিক আছে? তো যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হোক বা পলিসি মেকিং হোক, তো সেইখানে মন্ত্রীদের তারা ভূমিকা আছে, ঠিক আছে, থাকবে, কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্টে তাদের ভূমিকা কিন্তু বড় হয়ে উঠতে বাধ্য। বিজেপির মতো পার্টিতে তো সার্বিক একটা মূল্যায়ন, একটা মনিটরিংয়ের মধ্য দিয়ে যেতে হয়, যে কোনো স্টেটের মুখ্যমন্ত্রী হন বা অন্য মন্ত্রীরাও হন, এক্ষেত্রে তো সেই মনিটরিংটা হয়তো থাকবে। বিজেপিতে মাঝে মাঝেই দেখা যায় বদলে দেওয়া হচ্ছে, করলে সব বদলে দিল। 100% মনিটরিং থাকবে, 100% মনিটরিং থাকবে। দেখো এখানে মন্ত্রীর পারফরমেন্স কি হবে, মানে মন্ত্রীর কাজের পরিসর কতটা থাকবে, তার কারণ হচ্ছে যে মন্ত্রীদের যারা হবেন তাদের অনেকেরই মধ্যেই যেহেতু এত বড় ম্যান্ডেট বিজেপির এবং এই বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা এসছেন, তাহলে ফলে অনেকেই ফার্স্ট টাইম মন্ত্রী হলে অনেকের মধ্যে একটা রোমান্টিসিজম কাজ করতে পারে, যেটা আমি আগেও বলছিলাম অন্য প্রসঙ্গে, যে হয় না যে প্রথমবার মন্ত্রী হয়েছি আমি এই করে দেবো, আমি ওই করে দেবো, এটা হয় একটা 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 নতুন দায়িত্ব নিলে একটা চেঞ্জ, একটা পজিটিভিটি, এই যখন এই রোমান্টিসিজমটা হেভি হয়ে যায় তখন প্র্যাগম্যাটিজমের বাস্তববাদিতার একটা অভাব ঘটে। তো সচিবদের ভূমিকা সেখানে, প্রিন্সিপাল সেক্রেটারিদের ভূমিকা সেখানে, তো তাদের রোলটাও এখানে ইম্পর্টেন্ট হবে। তারা রিপোর্ট তৈরি করবে, তারা মুখ্যমন্ত্রী সচিবালয় জানাবে, এবং মুখ্যমন্ত্রী সচিবালয় আর মুখ্য সচিবের যে মানে অফিস, এইটা তো খুব আড়ে বহরে বড় হয়েছে, মুখ্য সচিবের অধীনেই 5 জন আইএএস অফিসার রয়েছে, তো তারা ইভ্যালুয়েট করবেন। ফলে মন্ত্রীদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জায়গাটা যে খুব বিচার্য হবে তা নয়,
মন্ত্রীরা ব্যক্তিগতভাবে তাদের ভূমিকা কি, কেউ কিছু বেফাস বলে ফেলছেন কিনা, কেউ কিছু যেটা করার নয় সেটা করে ফেলছেন কিনা, ঠিক আছে, অতি উচ্চায় কিছু খারাপ করে ফেলছেন কিনা। যেটা তৃণমূলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মন্ত্রীদের হয়েছিল, বহর তাদের আরে বহরে বিরাট। যেমন আজকেই প্রশাসনিক বৈঠক ছিল সরকারের, আজকেই সরকারের প্রশাসনিক বৈঠক ছিল কল্যাণীতে। সেখানে হুগলির এক বিধায়ক এসে তার যে লম্ফজম্প অনেকেরই নজরে পড়েছে। আচ্ছা, ওভার এক্সাইটেড, যখন তখন উঠে দাঁড়াচ্ছেন, তাকে দুবার বসতে বলেছেন মুখ্যমন্ত্রী বলে শুনলাম, আচ্ছা। এবং তার বক্তৃতা শেষ হলে তিনি আবার বেরিয়ে গিয়েছেন। তো এই যে মানে ওভার এক্সাইটমেন্ট, অ্যাটিটিউড, অ্যাপ্রোচের প্রবলেম, যেটা করার না সেটা করে ফেলা, ঠিক আছে, তো বা হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়া, এই সবগুলো একটা পার্টির অনুশাসন কাজ করবে। হ্যাঁ, এই সবগুলো তো নজরে থাকবে। নজরে থাকবে এগুলো। আরেকটা দেখো, 208 কম তো নয় সংখ্যাটা, 208 মন্ত্রিসভায় খুব মানে বহরে তো খুব বড় হয়তো হবে না, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সও কম, সেক্ষেত্রে প্রচুর বিধায়ক থাকবেন। এই যে তুমি যেটা বলছিলে 19-20 তুল্য মূল্য, সবাইকে জায়গা দেওয়া যাবে না, সেক্ষেত্রে এদেরকে তো কোনোভাবে পার্টি তাদের কাজে লাগাতে হবে না। মানে আমি বলতে চাইছি না যে অন্য ডানপন্থী দলগুলোর মতো হয়তো ক্ষোভের একটা বিস্ফোরণ হবে না, বিজেপির একটা অনুশাসন রয়েছে, কিন্তু কোথাও তো তাদের একটা স্যাটিসফাই করা, তাদের একটা যোগ্য সম্মান দেওয়ার একটা সমস্যা কি বিজেপির অন্দরে থাকবে না? এটা তুমি ঠিক বলছো, কিন্তু আমি তোমার এইটার উত্তর দেওয়ার আগে আমি ঠিক আগের প্রশ্নটারই একটা শেষ অংশটুকু আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে পোস্তা ব্রিজ ভাঙলে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্তা ব্রিজের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তাতে কিন্তু উদ্ধার কার্য এবং বাকি জিনিসপত্রগুলো কাজ ব্যাহত হয়, কারণ মুখ্যমন্ত্রীকেই একটা আলাদা জায়গা করে রাখতে হয়, সিকিউরিটি ইস্যু থাকে, এইসব থাকে। তো কোন জায়গায় মন্ত্রী যাবেন আর কোন জায়গায় মন্ত্রী যাবেন না, এটাও বুঝতে হবে, তাদের গতিবিধি কি হবে। হ্যাঁ, মানে কারণ হচ্ছে যে ধরো আজকে কোথাও একটা বড় আগুন লেগে গেছে, সেখানে দমকল মন্ত্রী, তাও দমকল মন্ত্রী যাওয়ার দরকার পড়ে না, তাদের অফিসাররা আছেন, কারণ দমকল মন্ত্রীর তো আগুন নেওয়ানোর কোনো এক্সপার্টিস নেই, আছে না, নেই তো। আমরা দেখি হেলমেট পরে উঠে গেলেন। বা ধরো যে আজকে একটা কোথাও সেতু ভেঙেছে, মন্ত্রী চলে গেলেন, তার তো রেস্কিউরের কোনো এক্সপার্টিস নেই। তিনি কি করতে পারেন? তিনি তার দপ্তরের সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি বা অধস্তন অফিসারদের বলতে পারেন যে যেন কোনো ছুটি না হয়, যেন যুদ্ধকালীন তৎপরতায় রেস্কিউ অপারেশন হয়, ঠিক আছে। বাড়ি কোথাও ভাঙতে গেলে মন্ত্রীর তো যাওয়ার দরকার নেই, শুধু তার এইটুকুনি বলাই যথেষ্ট যে দেখবেন যে ওখানে যেন কোল্যাটারাল ড্যামেজ না হয়, ঠিক ঠিক, দেখবেন যেন কোনো অশান্তির ঘটনা না ঘটে। কিন্তু মন্ত্রী দাঁড়িয়ে থাকবেন এবং ক্রেন দিয়ে বাড়ি ভাঙা হবে, এই অপটিক্সটার জন্য যাওয়া, শুধু ছবি হয় কিছু, এটার জন্য যাওয়ার কি কোনো দরকার আছে? প্রয়োজন নেই সে অর্থে। কিন্তু এইটা গত 15 বছর এটা দস্তুর হয়ে গেছিল। এটাই বরঞ্চ সবকিছু হয়ে যাওয়ার পরে যদি ওখানে কোনো মানুষের সাথে কথা বলা যায় যে হ্যাঁ এখানে বেআইনি বাইরা হবে না, আপনাদের কাছে কোনো কমপ্লেন থাকলে আপনারা আমায় জানান, ইমিডিয়েট নিড কি মানুষের নিডটা কি, বিপর্যয় পরে ওখানে মানুষকে হাসপাতালে কি ট্রিটমেন্ট দেওয়া হলো, কারণ একটা কোনো বড় ঘটনা ঘটে গেলে তো একটা অনেক রকম বহুমুখী সমস্যা তৈরি হয়, তো সেগুলোকে বসে বসে ঠান্ডা মাথায় অ্যাড্রেস করা। কিন্তু এইটা একটা অদ্ভুত, তো এইখানেও মন্ত্রীদের ভাবতে হবে যে কতটা করবো না। ধরো আজকে পার্কসার্কাস ময়দানে যখন আগে একদিন রোববার দিন ইটপাটকেল ছোড়া হচ্ছিল এবং পুলিশ লাঠিচার্জ করছিল, তো সেদিনকে কি মুখ্যমন্ত্রী তার 1 ঘন্টা পরেই কি পার্কসার্কাস ময়দানে চলে গেছেন? নয়, চলে গেলেই বা কেমন লাগতো দেখতে? উনি গেছেন যে যখন ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে, এবং ওইখানে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিক ভাবে, কৌশলগতভাবে তিনি একটি মেসেজ দিতে চেয়েছেন, কি বার্তা দেওয়ার প্রয়োজন ছিল, যেটা এবং রাস্তায় দাঁড়িয়ে দিয়েছেন, অফিসে বসে না, যাতে সবাই দেখতে পান এবং তার একটা প্রপার মেসেজিং হয়। কিন্তু ঘটনার সময় তো তিনি জাননি না। তো এটাই একটা মানে নত্যসত্যের জায়গা, মানে মেনে চলাটা বাঞ্ছনীয় হয়। আর তুমি যেটা বললে যে দেখো বিজেপির ক্ষেত্রে তো অনেক স্কোপ, তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠন খুব যে স্ট্রাকচার ছিল তা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধুমাত্র তো পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে সরকার গঠন হচ্ছে এরকম নয়, নভেম্বর ডিসেম্বর মাসে পুরসভাগুলোর ভোট হবে, পুরসভাগুলোর ভোট হলে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থাকবে, এই পদে একটা ব্যাপার থাকবে।
তারপরে আগামী দিনে জেলা পরিষদের ভোট হবে, জেলা পরিষদের সভাধিপতি একটা বড় ব্যাপার, বড় ব্যাপার। তো অ্যাকোমোডেট করার পার্টির এখন জায়গা রয়েছে। তৃণমূলের যেমন শেষ দিকে কি হয়েছিল, আর অ্যাকোমোডেট করার জায়গাও ছিল না। তার কারণ হচ্ছে প্রথম 5 বছরে যারা ঢুকে পড়েছিলেন, ঠিক আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারা আর চেয়ার ছেড়ে ওঠেননি। এমনিতে লোকে বলতো যে, অনেকেই বলতেন আমাকে, একটা নাম তো আমি আজকে বলেই দিই, সজল ঘোষ। আচ্ছা, সজল ঘোষ যেদিনকে তৃণমূলে গিয়েছিলেন, সেদিনকে বিকেলবেলা তাকে একটা খুব ফোন করেছিলেন, বলছে যে সজলদা ভালোই তো হলো। বলছে আরে তৃণমূলে জয়েন করা মানে তো বাসের লেডিস সিটে বসা, কখন তুলে দেবে তার কোনো ঠিক নেই। কিন্তু অনেকেই দেখা গেছে যে জেনারেল সিটে, অনেকেই দেখা গেছে জেনারেল সিটে বছরের পর বছর বসে আছেন। সেই যে মন্ত্রী হয়েছেন, আজও মন্ত্রী, তাদের চেয়ার ছাড়া করে মিউনিসিপালিটি চেয়ারম্যান হয়েছে, তো চেয়ারম্যান হয়েই রয়েছে। অ্যাকোমোডেট করার জায়গাও ছিল না। তুমি বলো গৌতম দেব, হ্যাঁ, শিলিগুড়ি পুরসভা, কেউ নড়াতে পেরেছে না। মন্ত্রী তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নড়াতে পারেননি। 24-এর লোকসভা ভোটের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে গৌতম দেবকে সরানো হোক, সরানো তো যায়নি। তারপরে তৃণমূলের সমস্যা হয়ে গেছিল কি, সিট ভ্যাকেন্ট ছিল না, অথচ লোক বেড়ে গেছিল। এবার নতুন পদ তৈরি করা, বোর্ড তৈরি করা, এইসব প্রার্থীর তালিকা অনেক, কিন্তু আসন শূন্য নেই। ঠিক। তো বিজেপিতে তো তা নয়, বিজেপিতে যে শূন্য পদও অনেক, প্রার্থীও মোটামুটি ভাবে একটা সহনশীল একটা সংখ্যার মধ্যে আছে। ফলে পার্টি নিশ্চয়ই অ্যাকোমোডেট করবে। সবাই যে মন্ত্রী হবেন এরকম না, অনেকেই সংগঠনের দায়িত্ব পেতে পারেন, কারণ এখন তো বিজেপি সংগঠন বিস্তারের কাজটাও করবে। সেটা সময়, এখন সুযোগ, একদম সামনের সুযোগ রয়েছে। সামনে মিউনিসিপ্যালিটির ভোট, তারপর লোকসভার ভোট, তার আগে পার্টির সংগঠন বানিয়ে নিয়ে যাওয়া। ঠিক, তো এইসবগুলো আছে। তো যাই হোক, একটা যেটা হচ্ছে যে কৌতূহল এবং জল্পনা, মন্ত্রিসভার সম্প্রসারণ হবে নাকি কোনো জট ছিল, কারা হতে পারেন বড় হেভিওয়েট মন্ত্রী, কারা হতে পারেন, আমরা কিছু এক্সক্লুসিভ তথ্য কিন্তু দর্শকরা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সম্ভবত এই সপ্তাহের মধ্যেই পুরোটা ফাইনালাইজ হয়ে যাবে এবং নতুন মন্ত্রিসভা সম্প্রসারণটাও হয়ে যাবে এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতেই হয়ে যাবে। তখন পুরোটাই ছবি একদম স্পষ্ট হয়ে যাবে, কি আমরা বললাম তার নির্যাস কী ছিল, এবং মিলিয়ে নিতে পারবেন আপনারা কি দাঁড়ালো। আজ আপাতত এ পর্যন্তই। সব খবর দেখবার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।